चलो बच्चे लोग, भागो भागो, जल्दी आओ जल्दी आओ जल्दी आओ, जल्दी भागो भागो, जल्दी जल्दी। हाँ, अभी जरा ध्यान से सुनना। आज तुम लोग को अपना हॉकी स्टिक नहीं चाहिए। नो स्टिक्स? नहीं, आज नहीं। आज बस एक ही काम करना है, ये ईंटें जो है ना वहां से उठाकर यहाँ रखनी है बस, ठीक है? लेकिन ठेले से लेके नहीं जाने का है, अपना हाथ का इस्तेमाल करने का है, समझे? चलो क्विक क्विक, चलो जल्दी, शीघ्र करो, क्विक क्विक क्विक। चलो 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 जल्दी। वेरी गुड, बहुत अच्छे। अब एक काम करो, ये ईंटें उठाकर वापस वहीं रख दो। आप जी सर क्या बोल रहे हैं? कैसा मजाक है, हम यहाँ हॉकी खेलने आए, ईटा धोने आए। अब दादा इन लोग ऐसे ही भागम भाग करेगा या कुछ समझेगा भी? कब नहीं समझेगा, करता रहेगा। वापस वापस लेके जाओ। सर नहीं सर, सर नहीं। कोई सवाल? नहीं जी, करते हैं जी। Come on boys, come on, उठो। एक मिनट, हम लोग कुछ तो गलत कर रहे हैं। ऐसा करो, यहाँ से लेके वहां तक एक लाइन में खड़े हो जाओ। समझ गए? लाइन फॉर्मेशन। अभी समझे तुम लोग? सिर्फ ये मेहनत और कोशिश और टैलेंट से कुछ नहीं होता, काम आसान होता है टीम वर्क से। मैं तुम्हें जितनी भी ट्रेनिंग दे दूं, लेकिन जब तक तुम में एकता नहीं होगी, एक दूसरे को सपोर्ट नहीं करोगे, जीत नहीं पाओगे। जीत के लिए নমস্কার বন্ধুরা। গ্রীষ্মের ফ্যাস ফ্যাসে গরমের মধ্যে প্রত্যেক মানুষের জীবন হাসফাস করছে। এটাও একটা ট্রেস, এনভায়রনমেন্টাল ট্রেস। তার মধ্য থেকে আজকে আমরা দ্বিতীয় দিন আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের, এটাকে আমি ওয়েবিনার বলতে চাইছি না, কারণ এখানে অনেক প্র্যাকটিক্যাল জিনিস আমরা গত দিনেও দেখিয়েছি, গত রবিবারেও করেছি আমরা, সেখানেও দেখিয়েছি। এপিসোড 1 ছিল, আজকে এপিসোড 2। আজকের এপিসোডের স্পেশাল ফিচার হলো, আজকে আমরা একদম কর্মজগতের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এবং একটা সিনেমার ক্লিপস অলরেডি আমি দেখালাম। এই ক্লিপের উপজীব্য, এই ক্লিপ আমাদের বলতে চাইছে যে টিম ওয়ার্ক। তুমি যদি টিম ওয়ার্ক এ বিশ্বাস না করো,
তাহলে তুমি ট্রেস থেকে বেরোতে পারবে না। আমরা আজ বড় একা জীবন যাপন করছি, আজ আমরা বড় একা। আমরা বেশিরভাগই আমরা, আমাদের বয়স ছেড়ে দাও, আমাদের পরের যে প্রজন্ম, তার পরের যে প্রজন্ম, আজকে আমরা যারা দাদু হয়ে উঠেছি, আমরা দেখতে পাচ্ছি এই দুটো প্রজন্মকে, তারা একা জন্মাচ্ছে এবং একাই সমস্ত দায়িত্ব অথবা গুরু দায়িত্ব অথবা দায়িত্বের চাপ এটাকে বহন করে নিয়ে যাচ্ছে। ফ্যামিলি ট্রেস, তারপরে কর্মক্ষেত্রে মানিয়ে চলা, অ্যাডাপ্টেবিলিটি, কম্প্যাটিবিলিটি, কর্মক্ষেত্রে ট্রেস, ওয়ার্ক ট্রেস, জব ট্রেস, পলিটিক্যাল এনভায়রনমেন্ট, হতাশায় পরিপূর্ণ পরিবেশ, বিশ্বাস অবিশ্বাসের দোলা, এ আর এক চাপ। বাট আমার অন্তর্নিহিত এই মস্তিষ্কের এই মস্তিষ্কের যে বুনন, যে ওয়্যারিং সিস্টেম, যা ছবিতে দেখতে পাচ্ছেন, সেই ওয়্যারিং সিস্টেম যদি ঠিকভাবে কাজ করে, যদি আমাদের চিন্তা আমাদেরকে পজিটিভিটির পথে নিয়ে যেতে পারে, যদি আমাদের ইমোশন, অনাবশ্যক মাংকি চ্যাটিং বন্ধ করতে পারে, যদি আমরা এমপ্যাথেটিক্যালি পরিবেশের সঙ্গে খাপ খাওয়াবার কথা ভাবি, অন্যের কষ্টের জুতোয় নিজের পা গলাতে পারি, তাহলে আমরা সকলেই ট্রেস মুক্ত থাকতে পারি। ট্রেস মুক্ত থাকা একটা টেকনিক্যাল ব্যাপার, পুরোপুরি টেকনিক্যাল ব্যাপার। তথাকথিত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইতিহাস অথবা আরো সো মেনি সাবজেক্টস, এরা এগুলো শেখায় না। এই শিক্ষার আলাদা একটা নাম আছে স্যার, ম্যাডাম। এই শিক্ষার নাম হলো SEL, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল লার্নিং। ইউনেস্কো ইউনেস্কো ভারতবর্ষে এই কাজ গুরুদায়িত্বের সঙ্গে পালন করছে, যে এই ACL লার্নিং কে কিভাবে স্কুলে পৌঁছে দেওয়া যায়। অর্থাৎ আমরা যে সময় পড়েছি, আমাদের ইমোশনাল লার্নিং ছিল না। আমাদের পরের প্রজন্ম একদম যুব কাষ্ঠে গলা দিয়ে রেখে দিয়েছিল, কিভাবে শুধু জবাই হওয়ার সময়ের অপেক্ষায় কাটিয়েছে। একদিকে জব সেক্টরের অভাব, আর একদিকে অনুপযুক্ততা, জব কম্প্যাটিবিলিটির অভাব। ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্স বলছে 2024 42% গ্রাজুয়েট অফ ইন্ডিয়া, they are not job compatible because তারা সোশ্যাল and ইমোশনাল লার্নিং বা ইন্টেলিজেন্স তাদের নেই, জিরো। So they are vulnerable to stress and anxiety, and they cannot match themselves for teamwork. Teamwork is a solution. Teamwork হলো কোহেশন, টিমওয়ার্ক হলো নিজেই নিজের সালভেশন। স্বামীজির ভাষায়, give them education. What education? Psychological education. They will work out their own salvation. আজকে সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের গভীরতর আলোচনার তৃতীয় পর্যায়ে আমরা যাব। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে কিভাবে টিমের মধ্যে কোচের পরিস্থিতি, কোচের অবস্থান, টিচারের অবস্থান, বাবা মায়ের অবস্থান, পাড়ার বৃদ্ধ বা এক্সপেরিয়েন্স বা উইজডম আছে সেই মানুষটার অবস্থান, কি করে স্ট্রেসের পরিবেশকে হাঁটিয়ে দিতে পারে, কি করে ফিজিক্যাল এনভায়রনমেন্টটাকে, কষ্টটাকে কমিয়ে দিয়ে আমাদেরকে ইমোশনালি ইন্টেলিজেন্ট করে তুলতে পারে, আমাদেরকে কি করে একজন টিম ম্যান করতে পারে। আর ইউ টিম ম্যান?
আর ইউ, নাকি খালি নিজেরটাই ভেবে যাচ্ছেন আর ভাবছেন আপনি স্বর্গ অধিকার করবেন, আপনি পাতাল ফুঁড়ে স্বর্ণ খনি আবিষ্কার করবেন, আর আপনি এভারেস্টের মাথায় কাই ধ্বজা জড়াবেন, কোনো শেরপার প্রয়োজন নেই। নট পসিবল। এভরিথিং ইন দিস প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ টিম ওয়ার্ক। এমনকি আপনার টিমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ঢুকে পড়ছে। আজকে আপনি যদি একটা ভালো কাজ করতে যান, বড় কিছু করতে যান, কন্টেন্ট তৈরি করতে চান, তাহলে আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিতে হবে। এটা আলাদা কিছু নয়, এটা টিম ওয়ার্ক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, আপনার টিমেরই একজন মেম্বার। সেটা চ্যাট জিপিটি হতে পারে বা আরো অন্য অনেক কিছু হতে পারে। আমি এই বুড়ো বয়সেও তাকে রপ্ত করার চেষ্টা করেছি। আপনি করেছেন? আপনি অবশ্যই চেষ্টা করবেন, পারবেনও। অনেক সময় বলে মানুষ শুনি যে এতগুলো বিষয় নিয়ে কিভাবে আপনি এগোতে পারেন, আপনি এতগুলো বিষয়কে কিভাবে ইন্টিগ্রেট করেন। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রেন্ড ব্রেন and the untrained brain. When your brain is trained, তখন আপনি অনেক সূক্ষ্মভাবে রিওয়ারিং করতে পারবেন। When your brain is not trained, then নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ ব্রেনের যে নিজে নিজে নিজেকে উপযুক্ত করে তোলার ক্ষমতা, তা আটকে যায়। আপনি যত বেশি নেগেটিভ থিঙ্কিং করতে থাকবেন, আপনি যত বেশি পরিবেশ থেকে নেগেটিভ স্টিমুলাস নিতে থাকবেন, আপনি যত বেশি নিজেকে নেগেটিভিটির দ্বারা তাড়িত করবেন, সে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হোক, অ্যাংজাইটি হোক, ডিপ্রেশন হোক, প্যানিক অ্যাটাক হোক, হোয়াট এভার, আপনি ততই টিম ওয়ার্ক করা থেকে বঞ্চিত হবেন। আপনি বঞ্চিত হবেন এই পৃথিবীর বর্তমানকে এনজয় করতে। চলুন, ইন্ট্রোডাকশন হয়েছে, আরো একটা সিনেমা দেখব। আই এম শেয়ারিং মাই স্ক্রিন and showing you another film. Please wait. Let me bring बहुत बड़ा है तू, बहुत अकड़ है तोरा में, बहुत जोर है। अरे भरम है भरम। देख देख कैसे उखाड़ते हैं अकड़ तेरी। वो हमारी जिंदगी को खराब किया है। हम तेरा अच्छी से रखते हैं। ले फिर आ गए। কি পেলাম এই সেগমেন্টটায়, যে একটু বড় থিঙ্ক করুন, একটু বড় জিনিস ভাবুন। চাল ডাল তেল নুন খয়ের সুপারি চুন, এর বাইরেও ভাবতে হবে। একটু বিগ থিঙ্কিং করুন। কি থিঙ্কিং করছে? পাহাড়কে চ্যালেঞ্জ করছে, তোর তো অনেক, তোকে উখাড়কে ফেলে দেবো। সেই উখাড়কে ফেলে দেওয়ার অভিযান শুরু করলো। তার পরিবারের একজন যে অসুস্থ হয়ে মারা গেল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, এই পাহাড়ের জন্য
কোনো গাড়ি বা কিংবা কোনোভাবে হসপিটালে নেওয়া গেল না, রাস্তার মধ্যেখানে পাহাড়কেই উপড়ে ফেলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো এই মানুষটি। অতি সাধারণ এই মানুষটি, অতি সাধারণ এই মানুষটি, আপনার মতো আমার মতো অতি সাধারণ মানুষটি। আমি বলি এই মানুষটির অসাধারণত্ব এটাই, ট্রেন্ড ব্রেন। আই ক্যান, আমি পারবো এই বিশ্বাসে নিজের মস্তিষ্ককে তৈরি করা। দ্যাট ইজ পসিবল। চলুন পরে কি বোঝা যায়। सब राज्य खुश है। हाँ, तेरे को क्या लगता था कि नहीं लौटेंगे? খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। আশেপাশে কেউ নেই, আমার পাশে কেউ নেই, আমি পাহাড় ভেঙে ফেলবো এই পরিকল্পনা করেছি। আমার পাশে থাকবার জন্য শুধু একটি সিম্বলিক জিনিস রয়েছে, সে হচ্ছে গিয়ে যখন ক্লান্ত হব তখন ওই গাছের ছায়ায় বিশ্রাম করব। সে একটা ছোট্ট গাছের অস্তিত্ব, ওই রুক্ষ পাহাড়ে ওই গাছটাই একমাত্র জীবনের প্রতীক। এই ছবিতেও তাই। আপনি কি খুঁজে পান এরকম কিছু আপনার জীবনে, যাকে আপনি আঁকড়ে ধরে বিশ্রামের চিন্তা করতে পারেন, যেখান থেকে আপনি রিকভারি পেতে পারেন? ক্যান ইউ ইমাজিন? ইয়াস, ইট ইজ পসিবল। সে সেখানে দাঁড়িয়ে ভেবে নিচ্ছে আই হ্যাভ বিন ওয়াচড, আমাকে আমার দিকে লক্ষ্য রাখা হচ্ছে। এবং সে সবাইকে বলছে তুমি কি ভেবেছিলে যে আমি ফিরবো না? আবার দেখো আমি এসে গেছি, আমি কাজ করব, যেটা ভেবেছি সেটা করেই ছাড়বো। আপনার মধ্যে কি আছে এই ডিটারমিনেশন? আপনার মধ্যে কি আছে এই লেগে থাকার অদম্য ইচ্ছা? চলুন আরো এগিয়ে যাওয়া যাক। गलत। जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। बहुत ही लंबा दंगल चलेगा रे तोर हमारा। তাহলে কি পেলাম? লেগে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। বি কনসিস্টেন্ট। সাকসেসের মূল মন্ত্র লেগে থাকা। সবসময় সবকিছু ক্লিক করে না, সবসময় সবকিছু ক্লিক করে না। আজকের খেলায় জিতেছি, পরের দিনের খেলায় হেরে যেতে পারি, লিগের খেলা। অথবা আজকে আমি ভালো নাম্বার পেয়েছি, পরের এক্সামিনেশন আমি একটু কম নাম্বার পেতে পারি। একটি পোস্ট লিঙ্কডইনে ভাইরাল হয়েছে, ফেসবুকে 25 লক্ষ 25 লক্ষ শেয়ার হয়েছে। অবাক হয়ে যাওয়ার মতো ঘটনা। দিল্লি ইউনিভার্সিটির এক টপার, সে জীবনে কোনোদিনও সেকেন্ড হয়নি। সে যখন পোস্ট গ্রাজুয়েট পাস করলো, করার পরে সে যখন বিভিন্ন জায়গায় চাকরির অ্যাপ্লিকেশন করতে শুরু করলো, তাকে প্রত্যেক জায়গা থেকে শুধু একটাই কথা জিজ্ঞেস করা হচ্ছিল, কোনো স্কিল আছে, কোনো স্কিল ট্রেনিং আছে, কোনো বিষয়ে স্কিল ট্রেনিং নিয়েছেন, ইন্টার্নশিপ করেছেন, বা কোনো জায়গায় প্র্যাকটিক্যাল কিছু শিখেছেন? আপনি ইতিহাসে পণ্ডিত, ফিজিক্সে আরো পণ্ডিত, বাংলায় তুখর, ইংরাজিতে পৃথিবী জয় করতে পারেন, কিন্তু আপনি কোনো প্র্যাকটিক্যাল ট্রেনিং, কোনো স্কিল ট্রেনিং অর্জন করেননি। আপনার কোনো সফট স্কিল নেই, আপনার কোনো ইমোশনাল ইন্টেলিজেন্স আপনি প্রশিক্ষিত হননি, আপনি কোনো লাইফ স্কিলের ট্রেন্ড নন। দিল্লির কোম্পানি গুলো পরিষ্কার করে বলেছে রিজেক্টেড, এবং সে সেই হতাশা লিঙ্কডইনে শেয়ার করেছে। সেই পোস্টটা আমরা আমাদের গ্রুপে, আমাদের যে এভরিবডিজ পটেনশিয়াল বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা শেয়ার করেছি। আমার যে সাইকোলজিক্যাল কাউন্সেলিং রিলেটেড নাম্বার 8910545280, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই এই গ্রুপে আপনি জয়েন করতে পারেন। সেখানে আমরা এটাকে শেয়ার করেছি, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। ইউনেস্কো
এই বিষয়টাকেই গুরুত্ব দিচ্ছে। নিউ এডুকেশন পলিসি 2020 যা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডপ্ট করেছে, অলরেডি দিল্লি বোর্ডের স্কুল কলেজ সমস্ত প্রতিষ্ঠানে অলরেডি SEL, সোশ্যাল and emotional learning, soft skill training, ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেনিং, লাইফ স্কিল ট্রেনিং বাধ্যতামূলক হয়ে গেছে। And I am very happy to say I am teaching and training several teachers, several students here and there in my state, West Bengal. So, my dear friends, এই সিনেমার ক্লিপস আপনাকে কি শিক্ষা দেয়, চলুন আরো এগিয়ে যাওয়া যাক। जी आप ही हैं? कैसे हैं? शानदार, जबरदस्त, जिंदाबाद। सुने आप कई सालों से पहाड़ तोड़ रहे हैं, क्यों तोड़ रहे हैं? अपना कबर खोद रहे हैं। मजाक कर रहे हैं? तो क्या कहें कि ताजमहल बना रहे हैं। अरे आप तो बिगड़ गए। लोग कहता हम पागल हैं, जिंदगी खराब कर रहा है। आप अपना टाइम खराब मत करिए। ये भीतर का घाव जब तक ये टूटेगा नहीं, भरेगा नहीं। নেগেটিভ পিপুল হাসি ঠাট্টা করবে, নেগেটিভ পিপুল বলবে লোকটা বেশি বকে, নেগেটিভ পিপুল বলবে এত গম্ভীর গলায়, এত গম্ভীর গলায় আর্টিস্ট হওয়া যায় না। ইয়েস স্যার, আমি অমিতাভ বচ্চনের কথা বলছি। তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল তার গম্ভীর গলার জন্য। সেই অমিতাভ বচ্চন তার গলার স্বরকেই, তার গলার গম্ভীরতাকেই ইউএসপি বানালেন তার জীবনের, এবং বিগ বি হয়ে উঠলেন। এবং তার গম্ভীর গলার জন্যই অ্যাংরি ইয়ং ম্যানের ক্যারেক্টার, পরবর্তীকালে বিভিন্ন ভাইটাল ক্যারেক্টারে তার গম্ভীর গলা একটা সিনেমার পুরো রসদ টেনে নিয়ে চলে গেল। আর এখানে তো আমরা একটা ছোট সিনেমা নিয়ে আলোচনা করছি। নেভার কুইট আনটিল ইউ আর ডান। নেগেটিভ পিপুল আপনাকে অনেক কথা বলবে। আরো একটা ইম্পর্টেন্ট কথা, এ তুম সমঝেগা নেই, এ ভিতর কা ঘাও আয়। তুমি বুঝবে না, এটা হচ্ছে ভেতরের, আমার ভেতর থেকে এক চাহিদা উপলব্ধি করেছি, এর ফলে আমি পাহাড় ভাঙতে নেমেছি। এই ভিতরের কা বাত, এটাই হলো পারপাস, ইওর পারপাস। আরে হ্যাভ ইউ, আপনি কি আপনার পারপাস ঠিক করেছেন? আপনার কি কোনো গোল আছে? আর সেই গোলের খবর কি আপনার মস্তিষ্ক জানে? আপনার মস্তিষ্কের সঙ্গে কি আপনার কথা হয়? আপনার মস্তিষ্ককে আপনি জানিয়েছেন আপনার গোল কি, আপনার উদ্দেশ্য কি, আপনি কি অ্যাচিভ করতে চাইছেন? রিওয়্যার ইট, এন্ড ইট ইজ পসিবল। এখনো যারা ভাবছেন যে স্থূল ট্রেনিং এর মাধ্যমে, শুধু স্থূল ট্রেনিং এর মাধ্যমে আর স্থূল পড়ার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে অ্যাচিভ করবেন, নট পসিবল। কারণ এই যুগটা সেই জায়গায় যাচ্ছে, অলরেডি চলে গেছে। ইমোশনাল লার্নিং, সোশ্যাল স্কিল না থাকলে এই যুগে প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত কঠিন বিষয়। মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে এই যুগে এগোতে হবে। হঠাৎ হঠাৎ এক ধরলাম মানুষের উপকারে আসার কথা ভেবে, আবার ভ্যানিশ হয়ে গেলাম, রাজকীয় প্রাসাদে বসবাস করলাম, আর মাঝে মাঝে হঠাৎ মনে হলো পদযাত্রা করে মানুষকে স্টিমুলেট করব। আপনি দেখুন ফ্লপ। তো মাথায় রাখুন, মাথায় রাখুন, কি রাখুন? মাথায় রাখুন এই কথাটা, যে নেভার কুইট আনটিল ইউ আর ডান। কে কি বললো একদম ম্যাটার করে না, কারণ দে আর নট দ্য ইউনিভার্সিটিজ, दे आर सिंपली द चाय का दुकान का बकबक करने वाला। दिस इज द बेंगोली प्रॉब्लम।
এর থেকে আমাদের বেরোতে হবে। আমরা সকলেই বুঝি, ক্রিকেট ম্যাচ চলাকালীন আমরা এমন বক্তব্য পেশ করি মনে হবে যেন ক্রিকেটে আমি বিশেষজ্ঞ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় এমন মিসাইল নিয়ে বক্তব্য শেষ করি, যেমন আমাদের প্রেসিডেন্ট সাহেব মৃত্যুকালীন ওই লোকটিকেই কানে কানে বলে গেছিলেন মেসি মিসাইল কি করে কাজ করে। বা রবীন্দ্রনাথের নোবেল খুঁজে দেওয়ার জন্য তার মতো বড় ডিটেকটিভ আর কেউ নেই। এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। পারপাস অফ লাইফ, ট্রেন্ড ব্রেন, এই ব্যাপারে আমাদের ভাবতে হবে। চলুন আরো একটু এগো। अच्छा एक बात बताइए, हाँ, ये दुनिया में इतना सारा काम है, वो सब छोड़ छाड़ के आपको पहाड़ तोड़ने का काम मिला है? भाई अपना अपना हुनर है। आप पढ़ाई लिखाई करते हैं, हम पहाड़ तोड़ते हैं। और इतना ताकत कहाँ से लाते हैं? ये प्रेम है, पहले अपने जोरों से था, अभी पहाड़ से है। और एक हमें देखिए, কি বলছে? যেটা আমার ভালোবাসা, আমি পাহাড় তোড়বো, এটা আমার ভালোবাসাকে উপলব্ধি করে আমি পাহাড় তোড়ার সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, আমি পাহাড় তোড়ার সিদ্ধান্ত নিয়েছি ভালোবাসার তাগিদে। আপনার জীবনে কি এরকম ভালোবাসার উপলব্ধি আছে? আরে ভালোবাসা মানে আমি পার্কে গিয়ে ভালোবাসার কথা বলছি না স্যার। আমি ভালোবাসা যে কথা বলছি, যা আপনাকে খালি পেটে থাকতে বাধ্য করে, যা আপনাকে কষ্ট সহ্য করতে বাধ্য করে, গ্রীষ্মের এই দাবদাহে বল নিয়ে মাঠে নাড়াচাড়া করতে বাধ্য করে, এই গভীর জীবনযাত্রায় আপনাকে রসদ জুগিয়ে যায়। গ্লুকন ডির দরকার ছাড়াই, প্রয়োজন ছাড়াই আপনি এনার্জি অনুভব করেন। আমি সেই ভালোবাসার কথা বলছি। চলুন, যে আপনাকে একদিন সমালোচনা করলো, আপনি যদি লেগে থাকেন, যখন রাস্তা প্রায় তৈরি হয়ে গেছে, দেখুন ছবিটা, রাস্তা প্রায় তৈরি হয়ে গেছে, ইট বিকাম প্লেন। এই প্লেন যখন রাস্তা তৈরি হয়ে গেছে, তখন যে আপনাকে হতাশ করেছিল তার মুখ থেকে কি বেরোচ্ছে? सच्चा पत्रकार बनना चाहते थे, नेताओं का दल्ला बन के रह गए। साला अपने आप से घिन आता है। तो अपना अखबार काहे नहीं छाप देते हैं? अखबार निकालना इतना आसान काम है क्या? पहाड़ तोड़े से भी मुश्किल है का? Nothing is impossible. Nothing is impossible. কোনো সময় ভাববেন না যে এটা হবে না। আমি শুরুতে বলেছিলাম না, আপনি সব করবেন, আপনি একা সব করবেন, এটা ভুল। আপনি একাই সব পারবেন, এটা ভুল। আপনাকে টিম ওয়ার্ক করতে হবে, টিমের মধ্যে থাকতে হবে। কিন্তু যদি টিম ওয়ার্ক এবং সিস্টেমেটিক ওয়েতে আপনি জীবনের এগোবার চিন্তা করেন, তাহলে নাথিং ইজ ইম্পসিবল। दशरथ मांझी, आप सुपरमैन हैं, आप मिस्टर इंडिया हैं, हैं? अकेले ही छेनी हथौड़ी से पूरा पूरा पहाड़ तोड़ दिए। अच्छा एक बात बताइए, इस असंभव काम को संभव करने के बाद क्या कहना चाहेंगे आप? हम तो ठेपा मार हैं, तो हम क्या कहेंगे भैया? कुछ तो कहिए। हम तो ये कहेंगे कि भगवान के भरोसे मत बैठिए, क्या पता भगवान हमरे भरोसे बैठा हो। বিলিভ ইন ইয়োরসেলফ। এই যে রাস্তাটা তৈরি হয়ে গেছে, আচ্ছা এই রাস্তাটা তৈরি হওয়ার সময় আপনার একটা ফিলিং হলো কিছু? আপনি কি অনুভব করলেন কিছু এই ছবিটাতে? যেখানে পাহাড় ছিল সেখানে রাস্তা তৈরি হয়ে গেল, এবং যেখানে সবাই ঠাট্টা করতো এই লোকটিকে, সে হয়ে গেল হিরো। আপ তো সুপারম্যান হ্যায়, আপ তো ভগবান হ্যায়। এবং সে লোক কি বলছে? আরে ভগবানের উপরে নির্ভর করে বসে থাকলে হবে না। কে জানে ভগবান তোমার জন্য অপেক্ষা করে বসে আছে তুমি হেল্প করবে বলে। ভাবুন, কখন একটা মানুষ এত বড় সিদ্ধান্ত, এত বড় ঘোষণা করতে পারে, কতটা কনফিডেন্ট হলে। এই রাস্তা আপনার জীবনেরও একটা রাস্তা। আমরা আমাদের প্রোগ্রামের যে ইন্ট্রোডাকশন দিলাম,
সেই ইন্ট্রোডাকশন নিয়ে আমরা চলুন আমাদের পরবর্তী মূল আলোচনার মধ্যে আমরা যাব। মূল আলোচনা মূল আলোচনা স্ট্রেস ম্যানেজমেন্ট। এই ইন্ট্রোডাকশন আপনাদের কেমন লাগলো আপনারা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন, কারণ গল্প আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। হাতি মেরা সাথী দেখতে দেখতে একজন ভাবতে পারে হাতি তো পাগল हो गया, हाथी नहीं समझेगा, आप समझ रहे हम समझ रहे हाथी नहीं समझेगा। তো এইভাবে একজন ভাবতে পারে, আবার একজন ভাবতে পারে এই बैठ जा এ সিনেমা হয়, মানে একাত্ম হয়ে যাওয়া, সিনেমার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। আর সিনেমা দেখা মানে শুধু রগ রগে কিছু দেখে নিজের শরীরের যৌনতাকে জাগিয়ে তুলে আর রাত্রের ঘুমকে নষ্ট করে জীবনের পথে আমরা কি এন্টারটেনমেন্ট পাচ্ছি আর ভাবছি এটা বোধহয় রিল্যাক্সেশন। নো স্যার, ইট ইজ নট রিল্যাক্সেশন, নট ইট ইজ রেস্ট। রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন যা মস্তিষ্ককে শান্ত করে, যা মস্তিষ্ককে আরাম দেয়, যা মনকে আরাম দেয়। স্লিপ, গুড স্লিপ। আপনি আপনার জীবনে কিভাবে রেস্ট নিতে শিখবেন তার উপরে কিন্তু আপনার অনেকটাই স্ট্রেস ম্যানেজমেন্টের ক্যাপাসিটি নির্ভর করবে। চলুন আমরা আমাদের পরবর্তী আলোচনার মধ্যে প্রবেশ করি। স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে মূল স্লাইডের মধ্যে আমি প্রবেশ করছি। আমরা আগের দিন আমাদের আলোচনা অনেকটা এগিয়ে দিয়েছিলাম। সেই এগিয়ে দেওয়া আলোচনার মধ্য থেকে কিছু স্লাইড আমি আজকে আবার আপনাদের সামনে রাখবো। কেন রাখবো? এই আলোচনাটা দেখুন, এখানে একটা ছবি দেখিয়েছি, এটাও আমার জীবনের একটা বাস্তব চিত্রপট। এই ছবিটি এই ছবিটি 14,000 ফুটে তোলা উত্তরাখণ্ডের একটি পার্বত্য অভিযান, একটা ট্রেকিং রুট। সেই অভিযানে আমরা সেখানে গেছিলাম একজন ট্রেকার হিসাবে। আমি একজন ট্রেকারের সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো ট্রেস ট্রেস পাহাড়ে চড়া, অক্সিজেনের ঘাটতি, অক্লান্ত পরিশ্রম, অত্যন্ত পায়ের জোর, পিঠে রুকস্যাক, প্রচন্ড ঠান্ডা, তার মধ্য দিয়ে বিপদ সংকুল পথ, চারিদিকে খরস্রোতা নদী বয়ে যাচ্ছে। আর এই ট্রেকটা হয় বর্ষাকালে। এই ট্রেকটা শুরু হয় জুলাই মাসের শেষ সপ্তাহে আর শেষ হয় সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। একে বলে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক। এবং এখান থেকে হেমকুন্ড 14,400 ফুট উচ্চতায়। এবং এই ট্রেস এবং রেস্ট তবে হচ্ছে গ্রোথ, মানে তবে আপনি পৌঁছতে পারবেন। স্ট্রেস ম্যানেজমেন্টে এই জায়গাটাকে গুরুত্ব দিন। স্ট্রেস ম্যানেজমেন্টে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো যখনই সময় পাবেন একটা উপযুক্ত রেস্ট নেওয়ার চেষ্টা করবেন। আর সেই রেস্টটা হলো অ্যাক্লামাটাইজেশন, সেই রেস্টটা হলো নিচের মধ্যে চিন্তন করা, সেই রেস্টটা হলো উপলব্ধি করা, আত্ম উপলব্ধি করা, সেই রেস্টটা হলো সেলফ লাভ, নিজেকে ভালোবাসা। নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা নয় স্যার, নয় ম্যাডাম। নিজেকে ভালোবাসা মানে আমার উপযুক্ততাকে, আমার অন্তর্নিহিত শক্তিকে উপলব্ধি করা। এবং আমি কি সকলের জন্য শুধু স্যাক্রিফাইস করে নিজেকে কষ্টের মধ্যে রাখবো, নাকি লোকের কথায় খালি নাচতে থাকবো, সেটাকে উপলব্ধি করা। এবং সেই উপলব্ধি থেকে নিজেকে জাগ্রত বিবেক সম্পন্ন মানুষে পরিণত করা, যা কিনা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমরা অনেক রকমের স্ট্রেসের কথা বলেছিলাম আগের দিন। যারা আমার প্রোগ্রাম মিস করেছেন, আই এম সরি। আমার কাছে সুযোগ নেই আবার সেটাকে রিপোর্ট করবার, সেটাকে নতুন করে বলবার। সাথে থাকুন, জুড়ে থাকুন। এই প্রোগ্রামটি ইউটিউবে, আগের দিনের প্রোগ্রামটি ইউটিউবে লাইভ করা হয়েছিল এবং সেখানে রেকর্ড পেয়ে যাবেন আপনারা। স্ট্রেস ইনএভিটেবল, স্ট্রেস জীবনে ঘটবেই। স্ট্রেসের স্ট্রেস হ্যাজ এ কজ, the cause can be known। স্ট্রেস একটা নিশ্চয়ই কারণ থাকবে। স্ট্রেস একটা ফিজিওলজিক্যাল এফেক্ট অন বডি, ফিজিওলজিক্যাল এফেক্ট। আমি দেখিয়েছিলাম আগের দিন কিভাবে অ্যামিগডালা, ব্রেনের অ্যামিগডালা কিভাবে
হাইপোথ্যালামাস, কিভাবে কর্টিসলের রিলিজ, কিভাবে আমাদের ভিগাস নার্ভের কাজকর্ম, এগুলো আমি আগের দিন দেখিয়েছিলাম, আলোচনা করেছিলাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আরেকটু আপনাদের সামনে আজকে বলে দিতে চাই যে স্ট্রেস যখন আমরা আলোচনা করব, স্ট্রেস বিভিন্ন রকমের হতে পারে, স্ট্রেস রেসপন্স বিভিন্ন রকমের হতে পারে। বিহেভিয়ারাল, যখন আমাদের স্ট্রেস হয় তখন আমাদের কিছু বিহেভিয়ারাল বা আচরণগত পরিবর্তন মনে এবং দেহে প্রকট হয়। স্ট্রেসের এফেক্ট দেহে পরিষ্কার করে বোঝা যায়। স্লিপ ডিস্টারবেন্স, ইউজ অফ অ্যালকোহল, ড্রাগস, অ্যাবসেন্টিজম অর্থাৎ কাজে অনুপস্থিতি, স্কুলে অনুপস্থিতি, খেলাধুলার ক্ষেত্রে প্র্যাকটিসে অনুপস্থিতি, অ্যাগ্রেশন, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, সবসময় অশান্ত আক্রমণাত্মক বিহেভিয়ার। ইমোশনাল পরিবর্তন আনে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইরিটেবিলিটি, খিটখিটে মনোভাব, সবসময় কাঁদুনে ভাব, ক্রাইং, সুইসাইডাল টেন্ডেন্সি, লস অফ হিউমার, আচরণগতভাবে এদের হিউমার নেই। এরা বাসের সিটে বৃদ্ধ মানুষের কোলে গিয়ে বসে পড়ে, সে একজন মহিলা হলেও একজন বৃদ্ধ বসে আছে, যেহেতু ওটা মহিলার সিট সেহেতু তারা এমন ট্রেসে থাকে, ওই মহিলা এমন ট্রেসে আছে যে বৃদ্ধ মানুষের কোলে গিয়ে বসে পড়ছে। তো এবার প্রশ্নটা হলো, এই ধরনের আচরণ হতে পারে এবং পুরুষদের ক্ষেত্রে এরকম হতে পারে। মহিলাদের সিটে বসে পড়া, যে পকেটে সে যেহেতু টিকিট কেটে বাসে উঠেছে সেহেতু সে মহিলার সিটও বসতে পারে, হিউমারের অভাব দেখা দেয়। যথাযথভাবে সম্মান না দেওয়া, যেমন রিক্সাওয়ালাকে বলা তুই চল, তুই আয়, তুই, এইভাবে সম্বোধন করা। টিচারকে উপযুক্ত সম্মান না দেওয়া, ম্যানিপুলেটিভ ক্যারেক্টার, অর্থাৎ সামনে স্যার বলা, বাইরে গিয়ে গালাগালি করা। কগনিটিভ, ল্যাক অফ কনসেন্ট্রেশন, কগনিটিভ মানে জানা বোঝা ইত্যাদি, ল্যাক অফ কনসেন্ট্রেশন, নেগেটিভ থটস, ওরিং, পুয়ার মেমোরি, এই ধরনের কগনিটিভ ডিসঅর্ডার, কগনিটিভ সমস্যা দেখা দেয় তাদের। স্ট্রেসে যারা ভোগে বা স্ট্রেস যাদের হয়েছে, এখান থেকে বোঝা যায় যে স্ট্রেসে আছে সে। বায়োকেমিক্যাল, ইনক্রিজড মেটাবলিক রেট, তাদের মেটাবলিজম বেড়ে যায়। অল্টার্ড হরমোন লেভেলস, অ্যাড্রেনালিন, কর্টিজল, এসিটিএইচ, এই ধরনের হরমোনের বৃদ্ধি ঘটে। অল্টার্ড এন্ডোরফিন লেভেলস, এবং এন্ডোরফিনের অল্টারেশন হয় এবং এর ফলে তাদের মুড সুইং করে এবং তারা খুশি হতে পারে না, তারা ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগতে থাকে, অখুশি জীবনযাপন করে, হতাশাগ্রস্ত হয়ে পড়ে, উদ্বেগে ভুগতে থাকে, অনাবশ্যকভাবে চিৎকার চেঁচামেচি করে, ইত্যাদি ইত্যাদি আচরণগত প্রবলেম তৈরি। বায়োকেমিক্যাল এফেক্টে হয় এগুলো। এগুলো সবসময় মানসিক এফেক্ট হলেও, এগুলো মানসিক আচরণের মতো লাগলেও এগুলো কিন্তু বায়োকেমিক্যাল এফেক্ট। আমি আগের দিন একটা ক্লাস করেছিলাম হ্যাপি হরমোন নিয়ে, কিছুদিন আগে আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম হ্যাপি হরমোনস এর উপরে, সেখানে এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের 4টে মূল হ্যাপি হরমোন নিয়ে আমরা দারুণ ভাবে আলোচনা করেছিলাম। ঠিক আছে, সেই হ্যাপি হরমোন সম্পর্কে আপনারা যখন জানবেন, দেখতে পাবেন, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমাদের এক্সারসাইজ, আমাদের জীবনযাত্রা, স্লিপ, থিঙ্কিং প্যাটার্ন, কিভাবে আমাদের শরীরে খুশির হরমোন রিলিজ করে। শরীর রসের খেলা। ফিজিওলজিক্যাল, হায়ার ব্লাড প্রেশার স্ট্রেসে থাকলে, র্যাপিড স্যালো ব্রিদিং, ইনক্রিজড হার্ট রেট, ডিলেটেশন অফ পিপলস বা ডায়ালেটেশন অফ পিউপিল, অর্থাৎ আমাদের চোখ বড় বড় আকার, ঢুলু ঢুলু আকার এরকম হয়। অ্যান্ড মাসল টেনশন, মাসল শক্ত হয়ে থাকে, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যারা ট্রেসে ভোগে, একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের শেয়ার করি, দীর্ঘদিন ধরে যারা ট্রেসে ভোগে তাদের ঘাড়ের মাংস বেশি শক্ত হয়ে যায়। ঘাড়ের মাংস বেশি শক্ত হয়ে যাওয়ার ফলে তাদের মানে পশ্চারটা লুজ পশ্চার না থেকে এরকম শক্ত, ঘাড় শক্ত হয়ে থাকে, এবং ঘাড় শক্ত হয়ে থাকার ফলে তাদের ঘাড়ের মধ্যে যে হাড় থাকে, সেই হাড়ের মধ্যে ক্যাপিলারিজ থাকে, সেই ক্যাপিলারিজ গুলো কনস্ট্রিক্টেড হয়ে পড়ে এবং তার ফলে তাদের স্পন্ডাইলোসিস এবং ঘাড়ের বিভিন্ন ডিস্কের প্রবলেম তৈরি হয়। এরপর দেখা যাচ্ছে যে ট্রেসের কারণেই সে অ্যাকচুয়ালি হাড়ের রোগে ভোগে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি আমার জীবনে বহু বহু থাউজেন্ডস অফ এই ধরনের কেস ডিল করেছি, যারা শুধুমাত্র তারা ঘাড়ের প্রবলেম রিপোর্ট করছে, ঘাড়ের ব্যথা রিপোর্ট করছে, তাদের শুধুমাত্র কথা বলে, কাউন্সেলিং করে
সেই জন্য আমি খুব নিজেকে মানে কথা বলে মানে আমি টক থেরাপিস্ট এই শব্দটা বলতে পছন্দ করি। আই এম এ টক থেরাপিস্ট। I would like to feel proud to say that I am a talk therapist. তাদের শুধু কথা বলে তাদের স্ট্রেসকে যে রিলিভ করে দেওয়ার বা সলিউশন করে দেওয়ার ব্যবস্থা করা যায়, তাদের ঘাড়ের ব্যথা কমে যায়। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, ঘাড়ের ব্যথা 1 মাস ধরে সে ভুগছে, তাকে টক থেরাপি দিয়ে যদি তার স্ট্রেসটাকে কমিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সে ব্যথাহীন ভাবে পরের দিন থেকে এই জীবন উপভোগ করতে পারে। বিশ্বাস করুন অথবা না করুন। নেগেটিভ এফেক্ট অন স্ট্রেস, আপনি যদি স্ট্রেস ভোগেন তাহলে সেটা আপনার জেনারেল একটা আনপ্লেজেন্ট ইমোশন তৈরি করবে। প্রমোটিং নেগেটিভ থিঙ্কিং, আপনাকে নেগেটিভ থিঙ্কিং করতে বাধ্য করবে। আপনার অ্যাটেনশনকে ন্যারো করে দেবে। আপনার আপনি কোনো কাজ করতে যাওয়ার আগে অন্য একটা কাজ আপনার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকবে, তাকে প্রি অকুপেশন বলা হয়। এর সঙ্গে সঙ্গে ইট কনজিউমস মেন্টাল এনার্জি। আমাদের মানে মস্তিষ্কে গ্লুকোজের প্রচুর ব্যবহার হয়, গ্লুকোজ প্রচুর লাগে মস্তিষ্কের ফাংশনের জন্য। এই জন্য যখন আপনি প্রচুর স্ট্রেসে ভোগেন তখন আপনার গ্লুকোজের চাহিদা বেড়ে যায়। এই জন্য বলা হয় যারা স্ট্রেস টেনশনে বেশি ভোগে তাদের অবশ্যই কার্বোহাইড্রেটের ব্যালেন্স, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যদ্রব্য যথাযথভাবে গ্রহণ করা উচিত, গ্লুকোজের মাত্রা ঠিক রাখা উচিত। আবার মজার ব্যাপার হচ্ছে স্ট্রেসে ভুগলে মানে একটা মানে ভিসিয়াস সাইকেলের মধ্যে পড়ে যাওয়ার চান্স থাকে। যে স্ট্রেসে ভুগলে তার বিভিন্ন কারণে কর্টিজল রিলিজ কারণে তার অনেক সময় লিভার থেকে গ্লাইকোজেন আরো বেশি করে বার্ন রক্তে চলে আসতে পারে এবং গ্লুকোজ বেড়ে যেতে পারে এবং তারপরে তার ডায়াবেটিসের আকার, তার টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। এই ধরনের বিষয়গুলোকে মাথায় রেখে দেখা যাচ্ছে যে আপনি স্ট্রেসে যদি সাফার করেন তাহলে আপনি বিভিন্ন ভাবে সাফার করবেন। মানে আপনার কাছে তখন একটা ভালো দিক কথা মানে মেন্টাল এনার্জির জন্য আপনি গ্লুকোজ নেবেন, সেই রাস্তাটা আপনার থাকবে না। মানে আপনি আপনার ভালো যে মানে থাকাটা, থাকার জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আপনি আর এনজয় করতে পারবেন না। এই শর্তগুলোকে বা উপাদানগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি দুদিক থেকে সাঁড়াশি আক্রমণে চক্রব্যূহের মধ্যে ফেঁসে যাবেন। ইন্টারপার্সোনাল প্রবলেম তৈরি হবে প্রচুর, মানে স্ট্রেস থেকে মানে সংসার ভেঙে যেতে পারে। ল্যাক অফ মোটিভেশন, কোনো কাজের উৎসাহ উদ্দীপনা অভাব, রিডিউস পারফরমেন্স। যারা স্ট্রেস কিন্তু মানে কর্পোরেট লাইফে স্ট্রেস ইনএভিটেবল। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল দেখেছিলেন যে একজন কর্পোরেট ম্যানেজার কিভাবে তার কর্মীদেরকে গালাগালি কিস্তি কাস্তা দিয়ে মোটিভেট করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি এগুলো সব ইনসাইন্টিফিক, নন সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ, মিসবিহেভিয়ার। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওই ম্যানেজার অসুস্থ, মানে ওনারই যথাযথভাবে মোটিভেশনের অভাব ছিল। এই জন্য উনি এই ধরনের ব্যাপারটা, ওনার উপরে চাপ ছিল, সেইটাকে উনি নিজে সামলাতে পারেননি। এই জন্য তিনি চাপটাকে অন্যের ঘাড়ে চাপাবার চেষ্টা করেছেন। খুব ভয়ঙ্কর ভিডিও ছিল ওটা, আমি বহুবার দেখেছি, দেখে বোঝার চেষ্টা করেছি এবং আপনারাও মনে হয় বহুবার দেখেছেন। আমাদের মনে আছে হয়তো কিছুদিন আগে খুব ফেসবুকে ভাইরাল হয়েছিল। তা স্ট্রেসের ফলে পারফরমেন্স বাড়ে, পারফরমেন্স বাড়ে। একটা ভালো কম্পিটিশনে খেলতে গেছে ছেলেরা, একটা ভালো স্কুলে পড়ে ছেলেরা, সেখানে একটা কম্পিটিশন থাকে, স্ট্রেস থাকে, পারফরমেন্স অ্যাংজাইটি থাকে। সেখানে কিন্তু রেজাল্ট আরো ভালো হওয়ার এই যে আমি ভালো করব এই করতে করতে আমরা সত্যি ভালো হয়ে যাই। সেখানে ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেনিংটা যদি ঠিকভাবে করা যায়, অর্থাৎ স্ট্রেসটা যদি একটু রিডিউস করে দেওয়া যায়, বা স্ট্রেস থাকবে অথচ আমি স্ট্রেসের দ্বারা প্রভাবিত হব না, আমি শরীরের উপরে তার প্রভাব বিস্তার করতে দেবো না, তাহলে কিন্তু আমরা স্ট্রেস থেকে রিডিউস পারফরমেন্সের বদলে স্টিমুলেট পারফরমেন্স কথাটাকে ব্যবহার করতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের জীবনটা তাই, আমাদের জীবনে অনেক রকমের নেগেটিভিটি থাকবে। হবে না, পারবি না, গাধা, তোর দ্বারা কিছু হয় নাকি, তুই খালি বসে বসে অন্ন ধ্বংস করছিস। মানে এটা বাবা মাও বলে, পাড়া প্রতিবেশীও বলে, টিচারও অনেক সময় বলে, গরু গাধা কত কিছু না বলে। তো এই ব্যাপারটা চলতেই থাকে। কিন্তু তার মধ্যে থেকে যদি আপনার মাইন্ডসেটটাকে আপনি ডেভেলপ করতে পারেন, গ্রোথ মাইন্ডসেট আপনি ডেভেলপ করতে পারেন, তার ট্রেনিং আছে। তার সেই ট্রেনিং এর জন্য আমরা 1 মে থেকে, মে দিবসের দিন থেকে আমরা একটা অভিনব কোর্স লঞ্চ করছি।
সফট স্কিল অ্যান্ড লাইফ স্কিল ট্রেনিং প্রোগ্রাম, যেখানে একদম কর্মজগতে যেতে গেলে আপনি কিভাবে আপনার কনফ্লিক্ট রেজলিউশন করবেন, কিভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করবেন, কিভাবে সেলসম্যান কিভাবে নিজেকে প্রমোট করবে, কিভাবে আপনি নিজেকে গঠন করবেন, কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, কিভাবে আপনি বিভিন্ন বিষয় আপনারা যারা আগ্রহী, কিছুক্ষণ আগে যে নাম্বার শেয়ার করেছিলাম 8910545280, এই নাম্বারে আমাকে সফট স্কিল লিখে পাঠান। আমরা আপনাকে ফ্রি প্রসপেক্টাস এবং লেসন পাঠাবো। সো পাশে থাকুন, প্রোগ্রাম আরো কিছুক্ষণ চলবে। পজিটিভ পজিটিভ এফেক্ট অফ স্ট্রেস, আমি বেশ কিছুটা বলে ফেলেছিলাম আগের ব্যাপারে। ইনক্রিজ পারফরমেন্স শেষ শব্দ, আমি এটা আর আলোচনা করছি না। এখানে কয়েকজন ব্যক্তির কথা বলা হয়েছে অত্যন্ত, তারা জীবনে প্রচুর স্ট্রেস নিয়েছেন। কিছু পলিটিক্যাল লোকও আছে, কোন পলিটিক্স নিয়ে আলোচনা করব না, কিন্তু মানুষের যে যোগ্যতা, সেই যোগ্যতা, তার একটা সামাজিক ভ্যালু আছে যেখান থেকে আমরা শিখতে পারি। আমরা শিখতে পারি না একটা মানুষের মধ্যে এরকম অনেক কিছু থাকতে পারে। যেমন রোনাল্ডোর থেকে আমরা অনেক কিছু শিখতে পারি না, শেখা যায় না। তার নারী আসক্তি আমরা শিখতে পারি না, শিখতে ভালো লাগে না। ঠিক তেমনি আমাদের আহ রোনাল্ডোর, আপনি যদি রোনাল্ডোর ভিডিওগুলো, জার্নালিস্টদের সঙ্গে কথাগুলো দেখেন, দেখবেন রোনাল্ডো বারবার করে বলছে মেন্টাল ট্রেনিং, মেন্টাল ট্রেনিং, মেন্টাল ট্রেনিং। সবকিছু আমার মনের ভেতরে আছে, আমি আমার মন দিয়ে করি। এবার দেখুন 2024-এর প্যারিস অলিম্পিকে সিমন বাইলস, বিশ্ববিখ্যাত অ্যাথলিট, তার ছবি আপনারা পাশে দেখতে পাচ্ছেন। এই সিমন বাইলস 2020-তে ভল্ট খেতে গিয়ে 4টে 5টা ভল্ট করার পরে বিমের যখন ল্যান্ড করতে যাচ্ছেন, ভয়ঙ্কর ভাবে বাজেভাবে ল্যান্ড করেন, এবং সঙ্গে সঙ্গে আমেরিকান টিম, জিমনাস্ট টিম, তাকে নাম প্রত্যাহার করে নেয় 2020 অলিম্পিক থেকে। এবং সিমন বাইসের সঙ্গে যখন পরবর্তীকালে কথা বলে জানা যায় যে সে বলছে, আমি যখন এয়ারে রয়েছি তখন আমার মাথার মধ্যে একটা কথা ভেসে এলো, একটা চিন্তা ভেসে এলো, একটা নেগেটিভ থিঙ্কিং চলে এলো। জানেন সে থিঙ্কিংটা কি? তাকে কেউ বলেছিল ইউ আর দ্য টোকেন অফ গোল্ড মেডেল। ওরা সময় আমরা বলি না, মানে একটা টিম খেলতে যাচ্ছে, আরে ভাই ট্রফিটা কিন্তু নিয়ে আসবি, গোল্ড মেডেলটা কিন্তু চাই, ফার্স্ট না হলে বাড়ি ঢুকবি না। এগুলো সব নেগেটিভ কথা, এগুলো পজিটিভ কথা নয়। এগুলো আপনারা লাস্ট মুহূর্তে প্রেসার বাড়িয়ে দেন, স্ট্রেস তৈরি করেন। এই ধরনের কথা বলতে জানেন না বলে কত রকমের সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হয়ে যায়। সিমন বাইলস এই কথা প্লেয়ারে ঘুরতে ঘুরতে, সিমন বাইলস, এবার বলতে সিমন বাইলস, আমি বারবার করে বলছি ওনার মতো জিমনাস্ট। কিরকম জিমনাস্ট একটু বলে রাখি, তাহলে বুঝতে পারবেন কিরকম জিমনাস্ট। আপনার প্রধুনোভা ভল্টের নাম শুনেছেন, দীপা কর্মকারের, আমাদের দেশের বিখ্যাত জিমনাস্ট দীপা কর্মকার, ত্রিপুরার মেয়ে, বাঙালি মেয়ে। তার প্রধুনোভা ভল্ট খাবে বলে, করবে বলেছে, অলিম্পিকে প্রস্তুতি নিয়েছিল। প্রদুনোভা একজন রাশিয়ান জিমনাস্ট, তার বিখ্যাত ভল্টের নাম, তার নাম অনুসারে প্রদুনোভা ভল্ট, ক্রিটিক্যাল ভল্ট। আর এই সিমন বাইলস হচ্ছে এমন একজন সিজনড, ট্রেন্ড, দ্য ওয়ার্ল্ডস বেস্ট জিমনাস্ট, যার নামে 7-8খানা ভল্টের নাম আছে। সেই সিমন বাইলস যদি একটা নেগেটিভ কথায় বা প্রেসারে তার ভুল করে ফেলতে পারে, এত সিজনড অ্যাথলিট হওয়া সত্ত্বেও, আপনার সন্তান, আমার কন্যা, আমার নাতি, ওর কাকা বা ওর জ্যাঠা ভুল করবে, এর মধ্যে অবাক হওয়ার কি আছে? কাজেই কথাটা এইভাবে না বলে কিভাবে বলা যেতে পারে অ্যাফার্মেটিভ সেন্সে, এভাবে ভাবতে হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আমরা প্রায়ই বলি স্কাই হ্যাজ নো লিমিট। এই যে নো শব্দটা, নো শব্দটা ঢুকে আছে, যে মানুষের মাথার মধ্যে নেগেটিভ চিন্তন, না 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 না, নো 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 নো, এই শব্দের প্রাদুর্ভাব বেশি, তার কাছে এই স্কাই হ্যাজ নো লিমিট এটাও একটা নেগেটিভ ভাইব্রেশন দেয়। এই শব্দটাকে ট্রু অ্যাফার্মেশনে স্কাই ইজ লিমিটলেস বলে যদি বলা যায়, তাহলে এই নোর এফেক্ট বা নোর ভাইব্রেশন বা নোর উল্লেখ বা নোর লিঙ্গুইস্টিক্স আমরা ব্যবহার করা থেকে বিরত রাখতে পারি।
নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম বা এনএলপির উন্নত সংস্করণে এই বিষয়গুলোকে নিয়েই সূক্ষ্মাতি সূক্ষ্ম স্তরে ভাবা হয়। একজন এনএলপি কোচ হিসাবে, একজন এনএলপি মাস্টার ট্রেনার হিসাবে আপনাদের সঙ্গে এই তথ্য শেয়ার করে আমি নিজেকে ধন্য মনে করছি। মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসন 60 দিন ঘুমোতে পারলেন না, তারপরের পরিণতি আপনারা জানেন। ঘুমের ওষুধ তার জীবনকে কি করেছিল আপনারা জানেন। আমি সে চর্চা আজকে যাবো না। তাহলে ঘুম কতটা ইম্পর্টেন্ট ভালো করে বোঝবার চেষ্টা করবেন। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তার জীবনে লড়াই সংগ্রাম, তার মাধ্যমে যে জীবন গাথা উনি তৈরি করেছেন, সেই গাথা আমাদেরকে মোটিভেট করে, অনেককে মোটিভেট করে। আপনার পলিটিক্যাল ভিউ, আপনার পলিটিক্যাল ডাইলেমা, আপনার পলিটিক্যাল চিন্তা আলাদা হতে পারে, কিন্তু লড়াইটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। লড়াইটা রিয়াল। একটা পেট্রোল পাম্পের সেলসম্যান হিসেবে কাজ করতে করতে আজকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি গড়ে উঠলো, এবং সেই ইন্ডাস্ট্রি সারা ভারতবর্ষের এখন শ্রেষ্ঠ ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, স্কাই ইজ লিমিটলেস, দ্য স্কাই ইজ লিমিটলেস। আর অ্যাংরি ইয়াং ম্যানের কথা কি বলবো, দেখুন ক্রুদ্ধ, মানে ছবিটা এখানে সিলেক্ট করা হয়েছে ইচ্ছা করে, একটা ক্রুদ্ধ ছবি। সেই ক্রোধ তাকে তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্টাকলস এর মধ্যে ফেলেছে, কিন্তু তার যে কোর ভ্যালু, অর্থাৎ তার বাবার যে শিক্ষা, তার বাবা ছিলেন একজন কবি এবং শিক্ষক, দুর্দান্ত রকমের মানুষ, সে তার যে শিক্ষা, কোর ভ্যালু, কোর শিক্ষা, তাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। অমিতাভ বচ্চনের বিভিন্ন কবিতাগুলো পড়বেন, সিনেমা তো অনেক দেখেছেন, অমিতাভ বচ্চনের বিভিন্ন কবিতাগুলো পড়বেন, দেখবেন কিরকম জীবন ছুঁয়ে যাওয়া কবিতা। কি সুন্দর কবিতা, কি সুন্দর কবিতা, কি সুন্দর কবিতা। সেখান থেকে কি জীবনের গল্প। উনি ওনার বাবার কবিতাই বেশি পাঠ করেন। সো এখান থেকে যাই আমরা পরের আলোচনায়। ইমোশনাল রিয়াকশন হতে পারে অ্যাঙ্গার, ফিয়ার, ওরি, আইসোলেশন, নেগেটিভ থিঙ্কিং, আনহ্যাপিনেস, সুইসাইডাল ফিলিং ইত্যাদি ইত্যাদি। এবং আমরা এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে শিখিয়ে দেবো। কোনো একটা ঘটনা, কোনো একটা ঘটনা, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটু আলো কম, একটু ঝোপঝাড়, ছোট জঙ্গল রয়েছে, যেতে যেতে দেখলেন রাস্তার মধ্যে একটি সাপ পড়ে আছে। যেই আপনি সাপটিকে দেখলেন, একটি মোটা সোটা সাপ, গোলাকার একটা সাপ রাস্তাকে কভার করে পড়ে রয়েছে। আপনার 6 ফুটের রাস্তা প্রায় কভার করে পড়ে রয়েছে। আধো অন্ধকারে আপনি সাপটিকে দেখলেন, দেখার সাথে সাথে আপনি তিরিং করে লাফিয়ে উঠলেন, 4 ফুট পিছনে চলে এলেন, কুলকুল করে ঘামতে শুরু করলেন, এবং চোখ বড় বড় হয়ে গেল, এবং আপনার পা কাঁপতে শুরু করলো। তবু অতি কষ্টে আপনি পিছন দিকে যেতে শুরু করলেন। করার পরে যখন এই রিয়াকশনটা আপনার শরীরের মধ্যে অ্যামিগডালা, এই যে কিছুক্ষণ আগে বলি, আমি আজকে সেটা বোঝাবো না, আগের দিন আমি বুঝিয়েছিলাম, মানে বোঝাতে পারলে ভালো হতো। জেনারেলি আমি একটু ন্যারেটিভ বা ব্যাখ্যা করে কথা বলা পছন্দ করি, একটু বেশি বলি। হুম। আর দ্যাট ইজ দ্য কোয়ালিটি ইন কাউন্সেলিং। যাই হোক, হোয়াট এভার। তো এখন প্রশ্নটা হলো, আহ সেইটা করার পরে আপনি কি করলেন, সাপটা দেখে আপনি যেই আপনার কিছুক্ষণ বাদে আপনি ওখান থেকে ফ্লাইট করলেন, মানে চলে এলেন, ফ্লাইট করলেন, ফাইট না করে আপনি ফ্লাইট করলেন, সরে এলেন, তখন আপনার আস্তে আস্তে আপনার সিস্টেম যখন শান্ত হলো, সেই শান্ত হওয়ার সময় সিস্টেম কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করে দেয়। এবং এই শান্ত হওয়ার পরে আপনার মনে হলো যে আরে ভাই, এই রিয়াকশন আপনি আগে করেছিলেন, আপনি রিয়াকশন করেছেন, রিয়াকশন করে আপনি তারপরে ফিল করেছেন, ফিল করার পরে ভাবতে শুরু করেছেন। ঠিক আছে। তার বদলে যদি আপনি আগে, আরে সাপ, ঠিক আছে, একটু এগিয়ে গিয়ে, হাতে তো আমার মোবাইলের টর্চটা আছে, একটু দেখি তো, সাপ তো আর লাফ দিয়ে আমার ঘাড়ে আসতে পারবে না 10 ফুট দূর থেকে, বা সাপ তো আর পা নেই যে একটু দ্রুত ঘোড়ার মতো আমার কাছে চলে আসবে। তো
তো দেখি আমি একটু লাইটে জ্বালিয়ে দেখতে পারতাম। আপনি লাইটটা যেই জ্বালালেন, আপনি দেখতে পেলেন, থিঙ্ক করলেন এবং ফিল করলেন, ফিল করার পরে আপনি লাইট জ্বালালেন, লাইট জ্বালাবার পরে এবং আপনি অ্যাক্ট করে দেখলেন যে একটা দড়ি, মোটা সোটা দড়ি, কাঁচা দড়ি আপনার রাস্তার উপরে পড়ে আছে। এটা রোগকে আপনি সাপ ভেবে ভুল করেছিলেন। অর্থাৎ আপনি যখন রেসপন্ড করেন, আপনি যখন শান্তভাবে রেসপন্ড করেন, উই থিঙ্ক enormously, lack of thinking skill, we feel out of control, poor emotional regulation। অর্থাৎ পুয়ার ইমোশনাল রেগুলেশন হলেই আমরা তখন আউট অফ কন্ট্রোল হয়ে যাই। উই অ্যাক্ট ইম্পালসিভলি, পুয়ার সেলফ রেগুলেটেড বিহেভিয়ার। আমরা ইম্পালসিভলি, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, খাটো উদাহরণ। এই পরশুদিন আমার গার্লফ্রেন্ড, সরি এখনকার গার্লফ্রেন্ড না, কলেজের গার্লফ্রেন্ড, তার সঙ্গে আমার হঠাৎ করে দেখা হলো। আর আমার প্রিয় বন্ধু যে কিনা আমার পাড়াতে থাকে, তার সঙ্গে আমার দেখা হলো। দেখা হতে গিয়ে আহ আমি সকালবেলা আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করলাম, সেই সময় আমার পুরনো বন্ধু আমার সঙ্গে দেখা করলো এবং তিনজনেই আমরা বন্ধু ছিলাম। দেখা করার পরে আমি পরের দিন, যখন তারা যে যার জায়গায় চলে গেলাম, আমরা পরের দিন আমরা যখন আবার আমি আমি যখন অফিসে বেরোচ্ছি, আমি আমার কাজকর্মের জন্য বেরোচ্ছি, তখন আমার পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো। আমার পুরনো বন্ধু আমাকে দেখেও কোনো কথা বললো না, কথা না বলে আমাকে অ্যাভয়েড করে রাস্তার ওপার দিয়ে চলে গেল। আমি ভাবতে শুরু করলাম, আরে নিশ্চয়ই কণিকা ওকে কিছু বলেছে, নিশ্চয়ই সমীরকে কিছু বলেছে, এই জন্য সমীর আমার সঙ্গে কথা বললো না। নিশ্চয়ই আমার বিরুদ্ধে কোনো নেগেটিভ কথা বলেছে। কি বলেছে, কি বলতে পারে? কণিকা তো অনেক কিছু জানে, সমীরও অনেক কিছু জানে আমার সম্পর্কে। এই ভাবতে 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 সারা রাতে ঘুমোলাম এবং ঘুমানোর ফলে আমি সকালবেলা উঠে অসুস্থ বোধ করলাম। অসুস্থ বোধ করার পরে আমি এত ডিস্টার্ব হয়ে গেলাম যে আমি আমার ব্লাড প্রেশারের ওষুধটাও খেলাম না। ওষুধটা না খাওয়ার পরে আমি আরো অসুস্থ হলাম। এই গরমের মধ্যে আমি দুপুরবেলা নাগাদ আরো অসুস্থ হয়ে পড়লাম। আমার স্ত্রী প্রায় সব রাত্রেবেলা জেগে জেগে থাকবে, হ্যাঁ কি করছিলে তুমি বলে আমাকে আমার মেয়ে আর আমার স্ত্রী জোর জোর করে আমাকে হসপিটালে ভর্তি করে দিল। আমি হসপিটালে ভর্তি হলাম, দুদিন আমি হসপিটালে রইলাম, অনেক রকমের টেস্ট হলো, অমুক হলো তমুক হলো। সবকিছুর পরে দেখা গেল একটা টেনশন হয়েছিল, তার থেকে না হয়েছে। ডাক্তারবাবু গম্ভীর ভাবে মতামত দিলেন। কিন্তু এই খবরটা পেয়ে সমীর হসপিটালে গেল দ্বিতীয় দিন। তাই আমি তো জানতাম না যে তুই এরকম অসুস্থ হয়ে পড়ে হসপিটালে ভর্তি আছিস। আমি তো দেখতে এলাম। সমীরকে একা পেয়ে আমি শরীরের হাতটায় খপ করে চেপে ধরলাম। বলে, দেখ সমীর, সত্যি কথা বলবো, এই যে আমার অসুস্থতা না, এর কারণ হচ্ছে তুই। বলে কিরকম? আরে আরে আমি এরকম ভেবেছি। তখন সমীর আমার পিঠে হাত বুলিয়ে বলল, আরে পাগল, আমার মা অসুস্থ ছিল একটু, আমি মাকে নিয়ে আগের দিন ডাক্তারখানায় গেছিলাম, ওষুধপত্র আনা ইত্যাদি নিয়ে আমি একটু ডিস্টার্ব হয়ে গেছিলাম। আমার আর ভালো লাগছে না কারোর সঙ্গে কথা বলতে, তাই তো আমি তোর সঙ্গে কথা বলি। দেখুন, আপনার রিয়াকশন আপনাকে অসুস্থ করে তুললো। আর আপনার রেসপন্স, যদি করতেন, সঠিকভাবে রেসপন্স করতেন, আপনি আপনি রাস্তাটা পার হয়ে গিয়ে সমীরের কাছে দাঁড়াতেন এবং সমীরের মায়ের প্রবলেমের জন্য আপনার কোনো অবদান থাকতো, আজকে আপনাকে সমীরকে হসপিটালে এসে দেখতে হতো না এবং কণিকাও দৌড়ে আসতো আপনার সমীরের মাকে দেখতে, এবং সকলে মিলে, দুজনে মিলে চাঁদা তুলে আপনাদের পুরনো বন্ধুর এই যে তিনজন বন্ধুর যে শক্তি, এই শক্তির দ্বারা সমীরের মা আরো ভালো চিকিৎসা পেত এবং আপনি একদম হিরো হয়ে যেতেন। You lost the opportunity to be the hero জাস্ট রিয়াকশন দেখানোর জন্য। আপনি রেসপন্ড করতে পারলে আপনি স্ট্রেসকে ভালোভাবে ম্যানেজ করতে পারেন। একটা ছবি দেওয়া হয়েছে, মানে স্ট্রেস যদি আপনার খুব ফ্রিকোয়েন্সিতে বারবার হতে থাকে, ল্যাক অফ কন্ট্রোল থাকে, আর প্রেডিক্টেবিলিটি থাকে, যে প্রেডিকশন করে করে আপনি, হ্যাঁ ওই সময় ট্রেস হবে, অমুক হবে, এই হতে পারে, অমুক, এরকম জিনিস সবকিছু যদি ঢুকে যায় বিষয়টার মধ্যে, আর যদি কোনো সাপোর্ট না থাকে, তাহলে কিন্তু ওই পুরীর সমুদ্রের শখ করে আঁকা বালির এই যে মূর্তিগুলো তৈরি করা হয় অস্থায়ী, আবার সমুদ্রের জলে ধুয়ে চলে যায়, এটা কিন্তু আপনার জীবনে একটা স্থায়ী পরিবর্তন এনে দিতে পারে। আপনি কিন্তু অন্য আরো অনেক সমস্যায় ভুগতে পারেন। ওয়াই লাইফ ইজ কমপ্লেক্স, একটা কথা ভালো করে বুঝতে হবে, আমাদের আমাদের জীবন কমপ্লেক্স, ন্যাচারালি কমপ্লেক্স, স্বাভাবিকভাবেই কমপ্লেক্স। মেনি পিপল ইনভলভ, ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ, প্রত্যেকের আলাদা আলাদা মতামত,
কেউ বলছে আমি সিপিএম সমর্থক, কেউ বলছে আমি তৃণমূল সমর্থক, কেউ বলছে আমি হনুমান সমর্থক, কেউ বলছে আমি বিজেপি সমর্থক। মানে বিজেপি সমর্থক হনুমান সমর্থক কিন্তু এক নয়। যাই হোক, হোয়াট এভার, এবারে অনেক রকমের সমর্থক, এক এক রকম, এক একজন বিভিন্ন রকম মতামত দিচ্ছে। কেউ বলে আমি পাঞ্জাবি পড়তে পছন্দ করি, আমি বলছি না আমি উত্তরাখণ্ডের এই ধরনের জামা পড়তে পছন্দ করি। আবার কেউ বলছে না আমি এই গরমের মধ্যে আমি স্যুট টাই পরে থাকতে পছন্দ করি। আবার কেউ বলছে না আমি লুঙ্গি পছন্দ করি। বিভিন্ন রকমের চিন্তা, ডিফারেন্ট সলিউশন। একটা প্রবলেমের বিভিন্ন রকমের সলিউশন। কেউ বলছে ভাই তোর শরীর খারাপ লাগে, তুই এক কাজ কর, নুন চিনি গুলো খেয়ে নে। বলে তোর শরীর খারাপ হচ্ছে, চল আমি মাল্টি স্পেশালিটি হসপিটালে তোকে নিয়ে যাই। আর একজন বলছে না ভাই চল তোকে একটা তাবিজ দিয়ে দিচ্ছি। কোনটা অ্যাকসেপ্টেবল আর কোনটা অ্যাকসেপ্টেবল নয়, আমি সেই তর্কে এই মুহূর্তে যাচ্ছি না। অবশ্যই আমি কোনো তাবিজ কবজে বিশ্বাস করি না, এবং আপনাদেরকে সে বিশ্বাস থেকে 1000 মাইল দূরে থাকবার অনুরোধ করছি। বাট প্রবলেম ইজ কমপ্লেক্স, এবং এই কমপ্লেক্স প্রবলেমে অনেক মানুষের ইনভলভমেন্ট, অনেক মতাদর্শের ইনভলভমেন্ট, অনেক সলিউশনের ইনভলভমেন্ট। জটিল হবেই জীবন। সো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কি করতে পারি? It is important that you deal with the feelings and reactions you are having so they don't become overwhelming. এই ওভারওয়েলমিং কথাটা, এই ওভারওয়েলমিং কথাটা অত্যন্ত ভয়ঙ্কর একটি কথা, আমার একদম অপছন্দের কথা। আপনি অনেকবার এই কথাটা মানুষ বলতেই থাকে যে ওভারওয়েলমিং, ওভারওয়েলমিং। আরে আপনি যদি আপনার কন্ট্রোল করতে পারেন ইমোশনকে, আপনি কোনোভাবেই ওভারওয়েলমিং হন না। আপনি দেখেন না পরাজয়ের সময় একজন ক্যাপ্টেন কিরকম করে কুল থাকে? আপনি দেখেননি পরাজয়ের সময় কুল আছে, আবার সেই লোকটাই ম্যাচ বের করে নিয়ে যাচ্ছে ব্যাট হাতে, 7ম নম্বরে ব্যাট করতে নেমে। লক্ষ্য করেছেন এসব ইতিহাস? সো আমি আর বেশি আলোচনার মধ্যে যাচ্ছি না। নেগেটিভ অ্যান্ড পজিটিভ কোপিং স্টাইল, পজিটিভ কোপিং স্টাইল, প্রবলেম সলভিং। পজিটিভ কোপিং স্টাইল কি? দু ধরনের কোপিং স্টাইল হয়। এক হচ্ছে প্রবলেম সলভিং, ইউটিলাইজিং সোশ্যাল সাপোর্ট, লুকিং ফর দ্য সিলভার লাইনিং। এর মানে হলো সব ঘটনায় একটা ভালো দিক আছে। এই সিলভার লাইনিং মানে আপনি একটা ঘটনাকে দেখলেন আর সঙ্গে সঙ্গে ভেবে বসলেন এ আরে ভাই এটা একটা বাজে ঘটনা, ওর মতো বাজে লোক হয় না। না, সিলভার লাইনিংটা দেখতে হবে। অর্থাৎ এর মানে হলো সব ঘটনারই একটা ভালো দিক আছে। আপনার কাছে যখন একটা কোনো স্ট্রেসফুল সিচুয়েশন এসেছে, আপনি সবকিছু দেখা তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার আগে ভাবতে চেষ্টা করুন এই স্ট্রেসটা থেকে আপনি কি পেলেন, পেতে পারেন কিনা। এই স্ট্রেসটা থেকে আপনি কিছু পেতে পারেন কিনা। যদি এই মুহূর্তে একটা কাল বৈশাখী ঝড় ওঠে, অবশ্যই দরজা জানালা বন্ধ করা, কিছু ভেঙে পড়া, গাছ উপড়ে যাওয়ার স্ট্রেস থাকবে। কিন্তু এটা কি অস্বীকার করতে পারেন স্যার? এই দাবদাহ থেকে মুক্ত হবেন আপনি? আমি আমি তো বৃষ্টি নামলেই ভিজতে যাব, আপনি আসবেন তো? তো এইভাবে ভাবা যেতে পারে সিলভার লাইনিং, নেগেটিভ কোপিং স্টাইল, অ্যাভয়েডেন্স। অর্থাৎ আমি আর সলিউশনের কথা ভাবলাম না, তোর ওই লোকটার সঙ্গে কথাই বলবো না, ওই লোকটা থেকে মাছি কিনবো না, ওই রাস্তাতে দিয়ে যাব না। সেলফ ব্লেম, আরে আমি তো অনুপযুক্ত, এই জন্যই আমার ভাগ্যে সবসময় চাপটা এসে যায়, আমার ঘাড়েই চেপে যায়। উইশফুল থিঙ্কিং, অর্থাৎ আশা, খালি উইশ করা, উইশ করা। উইশে কিছু হয় না, ভালো করে শুনুন। আপনি কাউকে উইশফুল, আপনি আশার মানে বলে না আশায় বুক বাঁধে চাষা, শুধু আশা করলে হবে না, আপনাকে সেই অনুসারে রেসপন্ড করতে হবে, আপনাকে প্রিপারেশন নিতে হবে। এই জায়গাটা শুধুমাত্র মেয়ার উইশ করা, হাজার হাজার, আমি একদম অপছন্দ করি, হাজার হাজার SMS আসতে থাকে, হাজার হাজার SMS আসতে থাকে। কি মানে না বুঝে বুঝে, আরে কৃষ্ণের বাবার সম্পর্কে আমি কোনো আগ্রহী দেখাই না, কৃষ্ণের জন্মদিন আমার কাছে এক গাদা SMS। আপনার জীবনে কোনো কাজে লাগে এটা? আমার জীবনে কোনো কাজে লাগে এটা? কিন্তু ওর ফাঁসে আমাদের পড়তে হয়। তো এই যে উইশ, এতে কোনো কাজ হয় না। এমপ্যাথি, আসলে দরকার হচ্ছে এমপ্যাথি। কি দেওয়া হলো, আই উইশ ইউ অল রিকভারি, আই উইশ ইউ স্পিডি রিকভারি, লিখে দিল। কি হবে? ঘন্টার পিন্ডি। আপনি তার বাড়িতে গিয়ে বা তাকে টেলিফোনে বলে দেখা তো দেখি তোর কি হয়েছে, কি করছিস বলতো, তাকে বলে ঠিক আছে ঠিক আছে তুই এটা করছিস, ওদিকে আমি আমার এক ডাক্তার বন্ধু আছে তার সঙ্গে কথা বলি,
উনি যদি কিছু তোকে একটু পরামর্শ দেয় আমি তোর সাথে শেয়ার করছি, তারা আমি কাকুকে ফোন করে তার থেকে কিছু তথ্য নিয়ে তাকে হেল্প করলাম। দ্যাট ইজ কল্ড এমপ্যাথি। আপনি কি এইভাবে ভাবেন নাকি শুধু উইশ করেন? উইশ। বিহেভিয়ারাল স্ট্রেস ম্যানেজমেন্ট, progressive relaxation exercise, যোগা, মেডিটেশন, প্রে, বায়োফিডব্যাক, মাইন্ডফুলনেস, এনএলপি ইত্যাদি অনেক ধরনের পদ্ধতি রয়েছে, আমরা তার মাধ্যমে স্ট্রেস কমাতে পারি। আমি আজকে একটা এনএলপি রিল্যাক্সেশন এক্সারসাইজ আপনাদেরকে ডেমনস্ট্রেশন দেব। আমার খুব পছন্দের একটা প্রোগ্রাম, যার মাধ্যমে আপনারা চোখ বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে, হেডফোনটা সংগ্রহ করে নিন, হেডফোন লাগিয়ে প্রোগ্রামটা দেখবেন, শুনবেন, এবং শুনে দেখার কিছু নেই, শোনার আছে। সেই শুনলে আমি গ্যারেন্টি করছি উইথিন 10 মিনিটস আপনি রিল্যাক্স স্টেটে পৌঁছে যাবেন। আপনি যে রিল্যাক্স স্টেটে পৌঁছবেন তা আপনাকে এক স্বর্গীয় অনুভূতি দেবে। আপনার সমস্ত চাপ আজকে রাত্রের মতো কমে যাবে। আমরা ফিজিক্যাল, মেন্টাল সমস্ত রকমের অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। আমাদের এখানে যেমন ফিজিক্যাল কালচারের ট্রেনিং হয়, যেমন আমাদের এখানে কোর্স হয় ফিটনেস ট্রেনার, তেমন আমরা সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর উপরেও কিছু কোর্স অর্গানাইজ করার কথা ভাবছি। আরো অনেক কিছু আছে, আরো অনেক প্রতিষ্ঠানের সঙ্গে টাই আপ করে অনেক কিছু কোর্সের কথা আমরা চিন্তা ভাবনা করছি। এক্সারসাইজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার মাধ্যমে আমরা স্ট্রেস কমাতে পারি। এক্সারসাইজের মাধ্যমে আমরা স্ট্রেস কমাতে পারি। রেগুলার এক্সারসাইজ ক্যান রিডিউস ইউর স্ট্রেস। সময়ের উপরে আস্থা রাখুন। ডু নট আইসোলেট ইউর সেলফ। কোনো সময় নিজেকে পৃথক করে দেবেন না। থিঙ্ক পজিটিভলি, কিপ এ সেন্স অফ হিউমার। সবসময় গম্ভীর হয়ে থাকবেন না, সবসময় গম্ভীর হয়ে থাকবেন না। সবসময় এটা ভাব দেখাবার কোনো দরকার নেই যে আপনি খুব জ্ঞানী গুণী গণ্যমান্য মানুষ। একটা ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে রেখে আর গম্ভীর গলায় কথা বললেই আপনার জ্ঞান জাহির করা হয়ে যায় না। আপনার উইজডম তখন প্রকাশিত হয় যখন যথাযথভাবে আপনার মধ্যে এক্সপেরিয়েন্স আছে, আপনার মধ্যে শিক্ষা আছে, এবং তার সংমিশ্রণেই তৈরি হয় উইজডম। থিঙ্ক অফ ইয়োরসেলফ অ্যাজ রিল্যাক্সড। নিজেকে সবসময় রিল্যাক্স রাখার চেষ্টা করুন। আলটিমেট উদ্দেশ্যটার দিকে যাওয়ার চেষ্টা করুন। ট্রফিটা হলো আপনার আসল উদ্দেশ্য। ট্রফিটা হলো আপনার আসল উদ্দেশ্য। তার বদলে যদি আপনি চেয়ারে বসে হাতে ব্যাট নিয়ে ভাবেন যে আপনি হিরো হয়ে গেছেন বা হিরো হয়ে যাবেন, তাহলে কিন্তু আপনার কাছে অ্যাচিভমেন্ট আসবে না। এক্সারসাইজ এন্ড গেট এ পেট। পেট কিন্তু স্ট্রেস কমাতে সাহায্য করে। যদিও পেট থেকে অনেকের অনেক রকমের অ্যালার্জি হয়, তা পেট কিন্তু এক্সারসাইজ এবং পেট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে আপনারা ভাবতে পারেন। আনঅ্যাকসেপ্টেবল, ট্রাই টু অ্যাকসেপ্ট। পৃথিবীতে আনঅ্যাকসেপ্টেবল বলে কিছু নেই। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। আরে হোয়াট ননসেন্স! আপনার কাছে যেটা অ্যাকসেপ্টেবল নয়, সারা পৃথিবীর কাছে সেটা অ্যাকসেপ্টেবল হতে পারে। এরকম তো বহু মানুষই আছে যাদের অ্যাকসেপ্ট করা হয়নি, তারা পৃথিবীতে নোবেল প্রাইজ পেয়ে বসে আছে। মালামাকে তো পাকিস্তান থেকে মেরেই দেওয়ার চেষ্টা করা হয়েছিল জঙ্গিরা, সে তো নোবেল প্রাইজ পেয়ে বসে রইলেন। সার্টেন, আনসার্টেন, রিডিউস ইট। কিছু আনসার্টেন রিডিউস করে ফেলুন। অ্যান্ড আনকম্প্যাক্ট, আনকন্ট্রোলেবল, উই হ্যাভ চয়েস। আনকন্ট্রোলেবল বলে কিছু হয় না। যদি আনকন্ট্রোলেবল হয়, আমাদের কাছে চয়েস আছে, উই হ্যাভ চয়েস, আমরা এর বদলে অন্য কিছু নেব। There is only one problem, that is the fear of unable to cope. আমি কোপ করব, অনেক মানুষ স্ট্রেসে ভুগছেন, অথচ তাকে যখন ট্রেনিং করানো হচ্ছে তিনি পরিবর্তনই করতে চান না, তিনি যেখানে আছেন সেখানেই থাকতে চান। কি করে হবে? আমার বাবা কাকা তো এইভাবেই ভেবে এসেছে। বাড়ির সিংহদুয়ার ভেঙে পড়ছে, কড়ি কাঠ খসে পড়ছে, দরজা জানলা সমস্ত উই পোকায় খেয়ে নিচ্ছে, আমি তো অসুস্থ হয়ে পড়ছি, আমি জীবনের রিস্কের মধ্যে আছি, অথচ আমার এই বাড়ি হলো ট্র্যাডিশন, আমার এই বাড়ি হলো দুযুগ 200 বছরের পুরনো আমার ঠাকুরদার তৈরি করা ঐতিহ্য। এভাবে ভাবলে হবে না স্যার। যুগের সঙ্গে পরিবর্তন করতে হবে। আমার মনে আছে আজ থেকে 30 বছর 40 বছর আগে রাজীব গান্ধী যখন নতুন শিক্ষানীতি নিয়ে এসেছিলেন, কম্পিউটার এডুকেশনের কথা বলেছিলেন, তখন আমি শ্রীরামপুর কলেজে পড়ি। আমার খুব ভালো করে মনে আছে যে আমরা দাঁড়িয়ে দীর্ঘ দিন ধরে এর প্রোটেস্ট করেছিলাম। নেতৃত্বের নির্দেশ ছিল
প্রোটেস্ট করেছিলাম। আজকে আপনার সামনে পৌঁছচ্ছি ফেসবুকের মাধ্যমে, আপনার সামনে পৌঁছচ্ছি আমার ল্যাপটপের মাধ্যমে আপনার সাথে আমি ফেসবুকে আমার শব্দ চয়ন করছি, ভালোবাসা বিতরণ করছি, আপনার মনকে জয় করার চেষ্টা করছি, কমিউনিকেট করছি। আমি জুম মিটিং করছি, আমি টেকনোলজিক্যালি চ্যাট জিপিটির সাহায্য নিচ্ছি, আমি এআই এর সাহায্যে ছবি তৈরি করছি। ভুল করেছিলাম, এই ভুলটাকে আমি সংশোধন করবার জন্য সাহস সঞ্চয় করতে পেরেছি। আজ থেকে 2 বছর আগে আমি এআই নিয়ে একটা ট্রেনিং করে ফেলি, যে বুঝতে পেরেছিলাম যে এআই এসে যাচ্ছে। ইমোশনাল ইন্টেলিজেন্সের সাথে সাথে যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করতে না পারেন, আগামী দিনে কিন্তু এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছি, সেখানে বিখ্যাত 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 ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, ভিশনারিরা ঘোষণা করছেন হেলথ কেয়ার ভয়ঙ্কর ভাবে এআই নির্ভর হয়ে যাবে, হেলথ কেয়ার ভয়ানক ভাবে এআই নির্ভর হয়ে যাবে। বহু মানুষ আর প্রয়োজনই দেখবে না হেলথ কেয়ারে কনসালটেন্সি করবার। সেজন্য সেই কারণে আমাদেরকেও প্রস্তুত হতে হবে। দ্যাট ইজ কল্ড কোপিং, দ্যাট ইজ কল্ড অ্যাডাপ্টেবিলিটি, দ্যাট ইজ কল্ড চেঞ্জ, দ্যাট ইজ কল্ড দ্যাট ইজ কল্ড জয় অফ লাইফ, জয় অফ লাইফ। ইংল্যান্ডের বিগ বেনের একটা রেপ্লিকা আমার শহরে বসিয়ে দিলে যেমন আমার শহরটা লন্ডন হয়ে যায় না, ঠিক তেমনি একটা বিশাল মূর্তি নদীর ধারে বানিয়ে দিলেই আমরা সবাই লৌহ মানবে পরিণত হয়ে যাই না। এটা কিভাবে মানুষের মনকে জয় করার একটা প্রক্রিয়া, সেটা তারা বুঝবেন। আমরা যেটা বুঝি, পরিবর্তনের সাথে আমাদের খাপ খাওয়াতে হবে, পরিবর্তনের সাথে আমাদের চলতে হবে, পরিবর্তনকে নিয়ে আমাদের থাকতে হবে, পরিবর্তনের সাহায্যে জীবনকে সুখময় এবং আনন্দময় করে তুলতে হবে। একদম শেষ জায়গায় চলে এসেছি। 3 C's: control, commitment and challenge. Control, commitment and challenge. Self-control, commitment and taking your problem as a challenge make you hardy and product you from stress. এটাকে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। এটাই হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্টের মূল ফর্মুলা। 3 C, 3 C: কন্ট্রোল, কন্ট্রোল yourself through emotional intelligence, কমিটমেন্ট, যা করবেন ভেবেছেন, স্ত্রীর লোককে ওই সিনেমার কথা ভাবুন, এগিয়ে যান। আর চ্যালেঞ্জ, নিজের প্রতি এবং সংসারের প্রতি, সমাজের প্রতি আপনার যে দায়বদ্ধতা, সেটাকে চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করুন। জীবনের উদ্দেশ্যের দিকে ধীরে ধীরে অগ্রসর হন। আমরা আমাদের আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি। শুধুমাত্র রিল্যাক্সেশন প্র্যাকটিস করব আর আজকের আলোচনাকে ইতি করব। দিস রিল্যাক্সেশন প্র্যাকটিস আপনাকে মানসিকভাবে দারুণ এক শান্তির রাজ্যে নিয়ে যাবে। চলুন আমরা সেটা এনজয় করি। আপনারা আপনারা আজকের যে প্রোগ্রাম ওয়াচ করলেন ফেসবুক লাইভে এবং জুমে, আজকের ইউটিউবে কোনো প্রোগ্রাম আমরা লাইভ টেলিকাস্ট করিনি। সো ইউটিউব খুঁজে আপনারা আজকে আমাদের পাবেন না, বাট ইউটিউবে আমাদের প্রচুর AKD 1967, এই হচ্ছে আমাদের ইউটিউবের কানেক্টিভিটি। AKD 1967, আমার জন্মের বছর, AKD 1967। এইভাবে আপনারা ইউটিউবে ঢুকে পড়ুন এবং ঢুকে ওখানে প্রচুর ভিডিওস আছে, এনজয় করুন। দয়া করে সাবস্ক্রাইব করবেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন, দয়া করে ভিডিওগুলোতে লাইক দেবেন এবং আমরা বুঝতে পারবো আপনারা ইন্টারেস্ট নিচ্ছেন এবং সেভাবে আমরা আরো ভালো ভালো প্রোগ্রাম করার চেষ্টা করব। আপনাদের মন্তব্য
আপনারা কেমন এনজয় করলেন প্রোগ্রাম, যদি আমাদের লিখে জানান তাহলে আমরা খুশি হব, আমরা আরো নতুন কিছু করবার প্রেরণা অনুভব করব। চলুন, একদম শেষ যাত্রায় এসে গেছি। শেষ যাত্রা মানে এটা অন্তিম যাত্রা নয়, এটা কালকের সকাল আরো সুন্দর হবে তার যাত্রা। আজকে 23 তারিখ, কাল 24 তারিখ, 24শে এপ্রিল আপনার নতুন যাত্রা। আর 1 মে থেকে আমরা নতুন কোর্স লঞ্চ করছি মাত্র 499 টাকায়। 20 দিনের ক্লাস, 20 দিন ধরে ক্লাস চলবে, 20 দিন ধরে ক্লাস চলবে, এবং 20 দিন যে ক্লাস হবে তাতে আপনারা সফট স্কিল, লাইফ স্কিলের বিভিন্ন বিষয়ে শিখতে পারবেন। কি কি শিখবেন দয়া করে আমাদের, যদি আমরা যে নাম্বার শেয়ার করেছি আপনাদের সঙ্গে আমাদের পোস্টে, আমরা সেই নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে আপনারা হ্যালো পাঠালে, সেখানে আপনারা সফট স্কিল লিখে পাঠালে আমরা আপনাদেরকে ফ্রিতে তথ্য পাঠিয়ে দেবো। পাশে থাকুন আর রিল্যাক্সেশন প্র্যাকটিস করুন। চলুন, রিল্যাক্সেশন প্র্যাকটিস করে আপনারা আজকের দারুণভাবে শান্তির রাজ্যে প্রবেশ করুন। আমি যাচ্ছি রিল্যাক্সেশন প্র্যাকটিসের দিকে। Let's start. Feeling stuck? Negative mental blocks weighting you down? Break free with the power of Neuro-Linguistic Programming, NLP, and Breathwork Therapy. Unlock your subconscious mind and dissolve the barriers to success. Through personalized counseling and guided breathing sessions, you will gain clarity, confidence, and control over your life. Reprogram your mind, rediscover your purpose, redefine your future. Your journey to freedom starts now. আপনাদেরকে জানিয়ে দিই, এই প্রোগ্রামটি করবার সময় যেমন ভাবে বলা হবে ঠিক তেমন ভাবে ভাববেন, মনটাকে ওই কথার মধ্যে দেবেন, এবং কথাটা শুনে শুনে যেমন ভাবে অনুভব করতে বলা হবে ঠিক তেমন ভাবে ভাববেন। এই প্রোগ্রামটা, এটা একটা মেন্টাল এক্সারসাইজ প্রোগ্রাম। আমি বারবার করে আপনাদেরকে বলছি যে ট্রেন্ড ব্রেন অ্যান্ড আনট্রেন্ড ব্রেন, এটাই হচ্ছে গিয়ে তফাৎ। যারা এক্সেল করে তাদের সঙ্গে তফাৎটা হলো ওই জায়গাতে। এই যে সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ নিজেকে ভালোবাসা, নিজের সম্পর্কে অ্যাওয়্যার হওয়া, এটা সব থেকে জরুরি বিষয়। এটাই হয়তো আধ্যাত্ম চিন্তায় আত্মার শক্তি, অমুক তমুক ইত্যাদি বলে বলা হয়েছে। আমার জ্ঞান ওখানে নেই, আমি জানি না, সরি। কিন্তু আমি যেটা শেখাতে চাইছি সেটা একদম একটা ফিজিক্যাল অ্যাপ্রোচ অ্যান্ড মেন্টাল অ্যাপ্রোচ, সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ, এভিডেন্ট অ্যাপ্রোচ। এর মাধ্যমে আপনারা আপনাদের মনকে শান্ত এবং বর্তমানে রাখতে পারেন, এবং তার মাধ্যমে আপনারা এক অনাবিল আনন্দের জগতে প্রবেশ করতে পারেন। আসুন, সেলফ অ্যাওয়ারনেস এবং রিল্যাক্সেশন প্র্যাকটিসের এই অভিনব উপায়ে নিজেদেরকে সিঞ্চিত করুন এবং আনন্দ লাভ করুন। আজকের রাত এক শুভ রাত্রিতে পরিণত হোক, আগামীকালের ভোর আপনার জীবনে নিয়ে আসুক নতুন দিশা। চলুন, সরাসরি চোখ বন্ধ করে হেডফোন লাগিয়ে আপনারা এই প্রোগ্রাম এনজয় করুন। ইউজ হেডফোন, ইউজ হেডফোন, ইউজ হেডফোন, ইউজ হেডফোন। আমি 4 বার বললাম মানে আমি সময় দিলাম টু কালেক্ট ইউর হেডফোন। Today, we'll learn how to cultivate our self-awareness. Relax your entire body, ensuring your spine is straight if you are sitting, so that your breath
energy flow can circulate freely throughout your entire body. Heart over waist, shoulders relaxed, head over heart. Take a long breath in, then let it go. Shut your eyes. Slow down your breathing, taking deep, steady breaths into your belly. Now visualize yourself in a boat. Set the scene for yourself in detail. You are in a boat and your thoughts are the waves in the river. Watch any wandering thoughts drift away in the breeze as they float down the river. Just pay attention to any thoughts that come to mind. Watch them drift away as they float. Keep breathing. Keep noticing and keep letting go. Stay here, repeating this as long as you'd like. Did any thoughts keep coming up? Can you take some time to observe? Whatever thoughts are surfacing, you can even dare to ask why. Journal the reasons or any other observations in your mind. Practice this self-awareness right here, right now. Now, come back to your surroundings. Notice your feet and toes. Wiggle them. Notice your hands and wiggle your fingers. Now open your eyes if they are closed.
নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। আবার আসবো, আবার আসবো। এই গরমের মধ্যে ঘরে বসে বিভিন্ন বিষয়ের উপরে আমরা ওয়েবিনার, ওয়ার্কশপ পরিচালনা করি। বস্তুত প্রতি বৃহস্পতিবার এবং প্রতি রবিবার প্রোগ্রামটা হয়। কালকে একটি বিশেষ কারণবশত আমরা প্রোগ্রাম আজকে বুধবার করে ফেললাম, গতকাল আগামীকাল একটি প্রোগ্রাম থাকার কারণে। আপনারা পাশে থাকুন এবং এই ধরনের প্রোগ্রাম আপনাদের কিভাবে অনুপ্রাণিত করে, কি জানলেন, কি শিখলেন, কি বুঝলেন, এই সম্পর্কে আমাদেরকে জানালে আমরা আরো নতুন ভাবে ভাবতে পারবো। বাই বাই, বাই বাই।